রেকর্ডিং স্টার্ট করো। নিবিড় কি শুনতে পাচ্ছ? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে আদেশ 5 থেকে শুরু করব। আদেশ 5 থেকে আমরা ড্রাফটিং এর যে আদেশ, দরখাস্তের যে ড্রাফটিং গুলো আছে ওইগুলো আমি যেটা দিয়েছি ওইটা, তার পরবর্তীতে আমরা যে আরজি দাখিল এবং অস্থায়ী নিষেধাজ্ঞার চুক্তি বলবৎকরণের জন্য এর মধ্যে যেগুলো আসবে ওইগুলো আর কি আমি ইনভলভ করে দিব, বা অস্থায়ী নিষেধাজ্ঞা যেগুলো আসবে না কেন। আর পরবর্তীতে আর একটা ক্লাস করে ড্রাফটিংটা আর একটা ক্লাসের মধ্যে ইনক্লুড করে ড্রাফটিংটা শেষ করে দিব। ড্রাফটিংটা মূলত মূল বেসিক গুলো একই, জাস্ট ফরম্যাটটা ভিন্ন, কিন্তু আপনারা নিজের মতো করে এই করে লিখবেন। আমরা পরবর্তীতে আসতেছি। এখন আমরা চলে যাব আদেশ 5-এ। আদেশ 5-এর প্রথম প্রশ্ন হলো যে সংশোধনী সহ, এই সংশোধনীটা 2025 সালের যে সংশোধনী হইলো, এই সংশোধনী সহ বিবাদীর উপর সমন জারির পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। এখন সমন দেওয়া হয় কেন? বাদী মামলা যখন দায়ের করে, মামলা দায়ের করার পরে এই যে সে মামলা দায়ের করলো, তার যে দাবি, তার যে এলিগেশন আছে, এই বা তার যদি কোনো পাওনা থাকে, সবকিছু নিয়ে সে বিবাদীকে কি করবে? অবগত করবে। বিবাদীকে অবগত করার জন্য দেওয়া হয় কি? সমন। এখন বিবাদীর উপর বিভিন্নভাবে সমন জারি করা যায়, বিভিন্নভাবে সমন জারি করা যায়। তার উপর ব্যক্তিগতভাবে জারি করা যায়, তার প্রতিনিধির কাছে জারি করা যায়, তারপরে সমন লটকিয়ে জারি করা যায়, সাবস্টিটিউশন অফ এক্সিকিউশন, সার্ভিসিং অফ সমন। এখন এই যে পদ্ধতিগুলো আছে, এখন আমরা দেখেন ইস্যু অফ সমন রুল একে বলা আছে 5-এ। এই 5-এ বলতেছে যে সমন দায়ের করতে হবে মামলা দায়েরের 5 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। 5 দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। তার পরবর্তীতে আমরা সমন যখন দিব, তখন অবশ্যই আমরা কি করব? ব্যক্তিগতভাবে দেওয়ার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে যদি ব্যর্থ হয়, তারপরে আমরা অন্যান্য পদ্ধতির মাধ্যমে আমরা সমন জারি করবো। এই যে 2025 সালে দেওয়ানি কার্যবিধি সংশোধন হইলো, এই 2025 সালে দেওয়ানি কার্যবিধি সংশোধন হয়ে SMS এর মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে, মানে কলের মাধ্যমে যে সমন জারির পদ্ধতিটা ইনক্লুড করা হয়েছে। যে ইসলাম কিছু জন বলতে চাচ্ছে। ভাই বলছি 5 দিন বা 5 কার্য দিবস, এগুলা কি ভুল কি ধরবে রিটেনে? বুঝতে পারি নাই, 5 কার্য দিবস নাকি 5 দিবস? হ্যাঁ, সমান তো ভাই 5 কার্য দিবসের মধ্যে হইতে হবে। কার্য দিবসটা গণ্য করা হয়। কিছু ক্ষেত্র ব্যতীত কার্য দিবসটাই গণ্য হবে। ঠিক আছে, যে কোনো দিবস বলতে আপনারা কার্য দিবসকে অনুসরণ করবেন। 5 কার্য দিবস। হ্যাঁ, এখন দেখেন এই সমনের সাথে কি দিতে হয়? সমনের সাথে দিতে হয় যে আরজি আছে, সেই আরজির একটা নকল দিতে হয়, এবং যদি কোনো সংক্ষিপ্ত বিবরণ দেওয়া থাকে, তাহলে সংক্ষিপ্ত বিবরণ আরজির সাথে দিয়ে দিতে হয়। মানে যে সমন যাবে সেই সমনের সাথে ইনক্লুড করে দিতে হয়। আরফিন আপু কিছুজন বলতে চাচ্ছিল। স্যার দুইটা কথা। 1 নাম্বার কথা স্যার, যে ইমেইলের মাধ্যমে তো আগেও ছিল স্যার, এখন তো শুধু মোবাইল আর SMS টা যোগ হলো। 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা স্যার, আদেশ অর্ডার সরি রুল 17 আর রুল 20 দুইটাই তো লটকায় হইতেছে। 17তে শুধু পার্থক্য দেখতেছি যে যে সমন যাকে দেয়া হচ্ছে সে নিতে না চাইলে। এই দুইটা বাদ দিলে, এইটা বাদ দিয়ে কি আর কোনো পার্থক্য 17 আর 20 এর মধ্যে আছে স্যার? আরেকবার বলে ক্লিয়ার করবেন আপনি পড়ার মধ্যে। 17 আর 20? জি স্যার।
আচ্ছা, আমরা ওই পর্যন্ত যাই, তারপর আমরা এটা ডিসকাস করবো না। আচ্ছা ঠিক আছে আপু। হ্যাঁ, তারপরে দেখেন এই যে সমনের সাথে কি দিতে হবে এটা তো আলোচনা হইলো। আরবির কপি দিতে হবে, আর যদি কোনো সংক্ষিপ্ত বিবৃতি বা বিবরণ দেওয়া লাগে তাহলে সংক্ষিপ্ত একটা কি বিবৃতি দিতে হবে। তারপর দেখেন এই যে 9-এর কতে আপনার কোরিয়ারের মাধ্যমে, তারপরে আপনার ইমেইলের মাধ্যমে, নতুন করে যুক্ত হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে, ইনস্ট্যান্ট মেসেজের মাধ্যমে কি করা যায়, সমন জারি করা যায়। এটা হলো নতুন যুক্ত হয়েছে, এটা 9-এর 3 আর কি ইনক্লুড করেছে। এটা গেল। এটা অবশ্যই আপনারা কি করবেন, ভালো করে একটু সংশোধনীটা পড়বেন। তারপরে দেখেন আদেশ রুল 15-তে বলতেছে পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের উপর কি করা যায়, সমন জারি করা যায়। এখন দেখেন এই প্রাপ্তবয়স্ক সদস্য বলতে আগে আমরা কিন্তু যে ফৌজদারি কার্যবিধিতে কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের উপর বলা আছে, আর দেওয়ানিতে বলতেছে প্রাপ্তবয়স্ক যে কোনো সদস্যের উপর, পরিবারের যে কোনো সদস্যের উপর কি করা যায়, সমন জারি করা যায়। আরফিন আপু কি কিছু বলবেন? হ্যাঁ, তারপরে এই যে আরফিন আপু যে এটা বললো, আপু তো মানে চলে গেল, মনে হয় কেটে গেছে বা নেট নাই। এখন আমাদের এই যে 17-তে বলতেছে যে ক্ষেত্রে বিবাদী সমন নিতে অস্বীকার করে, বিবাদী সমন নিতে অস্বীকার করে, আমাদের রুল 17-তে বলতেছে বিবাদী সমন নিতে অস্বীকার করে বা তাকে পাওয়া যায় না, সেক্ষেত্রে কি করা যায়, প্রাপ্তি স্বীকারে স্বাক্ষর করতে চায় না বা খুঁজে পাওয়া যায় না, প্রাপ্তি স্বীকারপত্রে স্বাক্ষর করতে চায় না, এবং সমন নিতেই যদি সে অস্বীকার করে, সেক্ষেত্রে কি বলতেছে, বিবাদীর গৃহ, বসবাসের স্থান বা যেখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, সেই জায়গায় কি করা যাবে, একটি সমনের একটি নকল কি করা যাবে, ঝুলিয়ে বা টানিয়ে রাখা যাবে। তাহলে এই যে এইভাবে ঝুলিয়ে বা টানিয়ে রাখা, এটা রাখলেই কি হবে, সমন জারি হয়েছে বলে গণ্য হবে। আর যে মূল যে সমন দিয়েছে না, মূল সমন প্রেরণকারী কি করবে, আদালতে ওইটা ফেরত দিয়ে দিবে। এখন দেখেন এই যে 20 ধারাতে কি বলতেছে, বিবাদী যদি আত্মগোপন করেছে আর অন্য কোনোভাবে জারি করা যাচ্ছে না, এই যে 17 বিধি 17 আর হলো বিধি 20 কি 17-তে কি বলতেছে, এক্ষেত্রে হলো অস্বীকার করতেছে, সে নিতে যাচ্ছে না, মানে সে আছে, মানে সে মানে উপস্থিত আছে। যেমন ধরেন যে আরফিন আপুর বাসায় কি করলো, সমন দিতে গেলে কি করলো আরফিন আপু, সে নিতে অস্বীকার করতেছে, সমনে প্রাপ্তি যে সমনটা পাইছে এটাতে সিগনেচার করতে বা স্বাক্ষর করতে অস্বীকার করতেছে, সেই ক্ষেত্রে জারির কথা বলা হচ্ছে। আর বিশে কি বলতেছে, বলতেছে যে ব্যক্তি আত্মগোপনে আছে বা লুকায়িত আছে, সেই ক্ষেত্রে বলতেছে আপনার 20। এই দুইটার মধ্যে আপনার এটাই হলো মূল পার্থক্য। একটা হলো মানে সেই স্টিল না আপনার আছে, উপস্থিত আছে, কিন্তু সে সমন নিতে যাচ্ছে না এবং সে সিগনেচার করতে যাচ্ছে না, এটা হলো 17। আর 20 হলো যে আপনার যাকে পাওয়াই যাচ্ছে না, যাকে পাওয়া যায়নি, বা সে আত্মগোপনে আছে বা অন্য কোনোভাবে সমন জারি করা যায়নি, যদি এইভাবে যদি সমন জারি করা না যায়, তাহলে সেটা কি হবে আপনার, তখন আর কি এই যে বিকল্প ভাবে সমন জারি করা যাবে, যে লোড কি সমন জারি করা যাবে, যেখানে বসবাস করে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে তার যে কোনো এক জায়গায় ঝুলিয়ে টানিয়ে সমন জারি করা যাবে। আরপিন আপু কি বুঝেছেন? তার মানে পার্থক্য হচ্ছে 17-তে অস্বীকার করতে পারে, সে আছে কিন্তু আমি নিব না, আর 20-এ তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না।
বা সে নাই তার বাসস্থানে, সেক্ষেত্রে 17তেও লটকায় দিবে, 20এও লটকায় দিবে। কিন্তু 17-র সাথে 20-এর তফাৎটাই হচ্ছে যে আমি নিব না, তুমি যা পারো তাই করো, তখন লটকায় দিবে। আর 20-এ হচ্ছে আমি আমাকে পেলোই না। এখন কথা হলো যে আপনি যখন একটা সমন ধরেন, আপনি আদালতের প্রতিনিধি হিসাবে সমন জারি করবেন, তো সমন জারি করার পরে আপনি যেখানে যাবেন, এই যে সমনের সাথে কিন্তু এডি পাঠাই। এডির বাংলাটা ইংরেজিটা কি? অ্যাকনোলেজমেন্ট অফ ডিড। অ্যাকনোলেজমেন্ট অফ ডিড বা ডকুমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে স্যার 17তে তো বলাই আছে ধারাতে যে যে বাড়িটা চিনায় দিল তার একটা সিগনেচার নিয়ে নিবে। হ্যাঁ, তো এই যে অ্যাকনোলেজমেন্ট মানে এডিতে যখন সিগনেচার করতে চাইবে না, এই এডিতে সিগনেচার করতে না চায় মানে সে অস্বীকার করা, সেই ক্ষেত্রে পদ্ধতির কথা বলা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন তারপরে দেখেন দ্বিতীয় প্রশ্ন, দেখেন সমনের পরিবর্তে কিভাবে পত্রের মাধ্যমে কি করা যায়, বিবাদীকে অবগত করা যায়। এখন আমি আপনি হলাম আম পাবলিক, মানে খুবই সাধারণ মানুষ। যখন বিচারক বা আদালতের কাছে মনে হবে যে কোনো ভিআইপি কোনো ব্যক্তিকে আমরা সমন দিব বা তাকে কোনো বিষয় সম্পর্কে অবগত করতে হবে, তখন কিন্তু তারা কি করবে, তারা কিন্তু ওই সমন দিবে না। সমন না দিয়ে ওই যে ভিআইপি যে পার্সন গুলো আছে তাদেরকে কি করে পত্রের মাধ্যমে এই বিষয় সম্পর্কে অবগত করবেন, সেই বিষয় সম্পর্কে অবগত করবেন। একটা বিধি 30-এ বলা আছে। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছেন। তারপর দেখেন বিকল্প সমনজারির পদ্ধতি বলতে কি বুঝেন, তারপরের প্রশ্ন। এখন দেখেন বিকল্প পদ্ধতিতে সমনজারির পদ্ধতি, আমরা এই যে বিধি 20টা তো পড়লাম, বিদেশে 20-এও কি বলা হচ্ছে, যে ক্ষেত্রে অন্য কোনোভাবে এই যে আমাদের দেওয়ানি কার্যবিধিতে সমনজারির যে পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে, এই পদ্ধতির কোন পদ্ধতিতে যখন মানে সমন জারি করা যাচ্ছে না বা বিবাদী কি আছে, আত্মগোপনে আছে, লুকায়িত আছে, তখন আপনার কি তার যে বসবাসের স্থান বা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে পরিচালনা করে সেখানে কি করবে, সমন লটকিয়ে জারি করা যাবে। এটাকে কি বলা হচ্ছে, বিকল্প জারি। হ্যাঁ, তারপরের প্রশ্ন দেখেন দেওয়ানি মামলায় কিভাবে দায়ের করা যায়। এটা হলো যে আপনার আদেশ, আমরা 17 আদেশ সাথে চলে যাব, আদেশ সাথে চলে যাব, দেওয়ানি মামলা কিভাবে দায়ের করা যায়। আবার আরেকটা জিনিস দেখেন, কেউ যদি ধরেন এখান থেকে সমন থেকে সমন যদি কেউ অস্বীকার করে বা নিতে যদি না চায়, সরি অস্বীকার না, মানে সমন যদি কেউ মান্য না করে, সমন পাওয়ার পরেও যে আদালতে যদি হাজির না হয়, সেক্ষেত্রে পদ্ধতি কি বা সেক্ষেত্রে কোন পদ্ধতিতে বিচারক কি করতে পারেন, এটা আপনার এই যে 32 ধারাতে বলা আছে, 32 ধারাতে বলা আছে। তাহলে কি করবে, গ্রেপ্তার করতে পারে তাকে, বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে, তার সম্পত্তি ক্রয় করতে পারে, বিক্রয় করতে পারে, এবং যে জামানত দেওয়ার কথা বলে সেটা দিতে যদি ব্যর্থ হয় তাহলে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। এই গেল আপনার যে 32 ধারা, 32 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নেবেন। এখন দেখেন আদেশ 7, আদেশ 7 প্রথম প্রশ্ন কি বলতেছে, প্রথম বলতেছে যে দেওয়ানি মামলা কিভাবে দায়ের করা যায়। দেওয়ানি মামলা কিভাবে দায়ের করা যায়, দেওয়ানি মামলা দায়ের করতে হয় আরজি দাখিলের মাধ্যমে। আরজি দাখিলের মাধ্যমে যখন উপযুক্ত কর্মকর্তার নিকট এই যে আরজিটা পৌঁছায় দিবে আদালতের উপযুক্ত কর্মকর্তার নিকট, তখনই কি হবে, আরজিটি গ্রহণ করা হয়েছে বলে গণ্য হইবে। আর এই আরজিতে কোন কোন বিষয় উল্লেখ থাকবে, আরজিতে কোন কোন বিষয় উল্লেখ থাকবে, এই যে আমাদের কিন্তু এই ধারাটা কিন্তু মানে এই বিধিটা কিন্তু সংশোধন হয়েছে নতুন করে সংশোধন হয়ে কি করছে, নাম ঠিকানা পূর্ণাঙ্গ ভাবে এবং মোবাইল নাম্বার, এনআইডি কার্ড এবং ইমেইল, এই কয়েকটা বিষয় কি হয়েছে নতুন করে যুক্ত করার জন্য বিধান করা হয়েছে এই যে দেওয়ানি কার্যবিধি সংশোধনী 2025-এ। এখন
মানে এইটার মূল কারণ হলো অনেক সময় যারা এই যে সাক্ষী আছে বা বিবাদী আছে এদের অনেক কিছুই অবগত করানো যায় না। আবার রাইজ হ্যান্ড কে? হাত উত্তোলন করলো কে? স্যার আমি। ইসমামের হাত উঁচু। হ্যাঁ, স্যার আমি ইসমাত হলো। আচ্ছা বলেন। স্যার এই যে স্যার সংশোধনীটা আসলো আরজিতে মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার, স্যার আমাদের মোসাবিদাতেও কি বাদী আর বিবাদী যেখানে লিখছি আমরা ওখানে মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বারটা যোগ করে দিতে হবে? কারণ আরজি বলতে তো এখন মোসাবিদাটাকেই যেহেতু বোঝাচ্ছে। যেহেতু যেহেতু আপনার নিয়ম করছে, আপনি যদি পরিপূর্ণভাবে লিখতে চান তো অবশ্যই আপনি এগুলো পূর্ণাঙ্গভাবে লিখবেন। মোবাইল নাম্বার দিবেন, এনআইডি কার্ড দিবেন, আর ইমেইলটা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ইমেইলটা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। বুঝছি স্যার। হ্যাঁ, এখন দেখেন ভাইয়া, এইগুলা যোগ করব কোথায়? মানে রুল 1 এর ভিতরে সংশোধন হয়েছে না কোন জায়গায় সংশোধন হয়েছে একবার একটু বলেছেন। দুয়ে সংশোধন হয়েছে, দুয়ে। না না, রুল একে সংশোধন হয়েছে। ঠিক আছে, রুল একেই, রুল একের মধ্যেই ইনক্লুড করতে তাহলে হবে। রুল 1 এ 2 এ হবে হচ্ছে যে বাদীর নাম ঠিকানা পূর্ণাঙ্গ ভাবে দিতে হবে প্লাস এনআইডি, ইমেইল, মোবাইল নাম্বার এইগুলা। হ্যাঁ, এগুলো দিতে হবে। এখন এইটা কোনো বলে নাই, বা কোনো যে মানে যে রুল একের মানে বিধি একের উপবিধি এরকম কোনো কিছু বলে নাই, জাস্ট ইনক্লুড করে দিছে। ঠিক আছে, এই জন্য শুধুমাত্র বিধি এক উল্লেখ করেই এগুলো দেওয়া যাবে বা এগুলো দিতে পারবা। আর এখন উল্লেখ করবা কোন জায়গায়, এটা হলো যে যখন কোনো আরবি বা কোনো দরখাস্ত কোনো কিছু লাগবে, যখন বাদী বিবাদী, যতজন বাদী বিবাদী আছে সেইভাবে আর কি ততজন বাদী বিবাদীর নামের পরে পূর্ণাঙ্গ ঠিকানা এগুলো দিতে হবে। আবার যে সাক্ষী আছে, বিশেষ করে এই বিধিটা বা এই নিয়মটা তৈরি করছে সাক্ষীদের জন্য, মানে সাক্ষীদের হাজির করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মামলার সাক্ষী নাই, সাক্ষী না থাকার কারণে মামলা অনেক লেন্দি হচ্ছে, 20 বছর 30 বছর মামলা চলতেছে। আবার এই সিভিল মামলার ডেট পরে আপনার অনেক লং ডেট। লং ডেট বলতে কি, যে 2025 সালের জানুয়ারি মাসে একটা ডেট পড়লো, আরেকটা ডেট পড়বে 2025 সালেরই ডিসেম্বর মাসে। এই যে 11 মাস বা 10 মাস পরে এক একটা করে ডেট পড়ে। তো এখন যদি একটা মামলা যদি 20টা ডেট পড়ে, 20 বছর তো এখানেই পার হয়ে গেল, তাই না? এই জন্য আসলে দেওয়ানি মামলা কি হচ্ছে, অনেক লেন্দি হচ্ছে। এইটাকে রিমুভ করার জন্যই যে সাক্ষী আছে, যে বাদী আছে, বিবাদী আছে, এদেরকে ইনস্ট্যান্ট হাজির করার জন্য এটাকে সংশোধন করা হয়েছে। মামলার মানে পরিচালনা করার জন্য যে সময় মানে কালক্ষেপণ হচ্ছে, এটা দূর করার জন্যই এই পদ্ধতিগুলো বা এই সংশোধনটা নেওয়া আসছে মূলত দ্রুত মামলা নিষ্পত্তি করার জন্য। তারপর দেখেন আরজির সাথে কি কি দাখিল করতে হয়, আরজিতে কি কি দাখিল করতে হয়, বা একটা আরজিতে কি কি থাকে। আমরা জানি প্রথমেই থাকে আদালতের নাম, তারপরে মামলা নাম্বার, বাদী বিবাদীর নাম। এই মামলা নাম্বারটা দরকার নাই। আদালতের নাম, বাদী বিবাদীর নাম ঠিকানা, সাক্ষীগণের নাম ঠিকানা পূর্ণাঙ্গ ভাবে, তারপরে তার কাঙ্ক্ষিত প্রতিকার, সে কি চাচ্ছে এবং এটা তামা দিতে পারি কিনা, তারপরে যে অর্থ সংক্রান্ত হলে সেটা স্পষ্ট হয়ে মানে তার যে কাঙ্ক্ষিত যে প্রতিকার আছে বা সে যেটা যে রেমিডি চাচ্ছে সেটা সুস্পষ্ট ভাবে কি করবে, উল্লেখ করবে। এই ধরনের কতগুলো বিষয় এই রুল একে বলা আছে। এই বিষয়গুলো আপনারা একবার করে দেখে নিবেন সুন্দর করে, এটা একটু মুখস্থ করবেন। আবার ইসলামের হাদিসও ভাই বলছি, রোল একে তো মোট 9টা আছে, তো সবগুলা কি মানে লিখতে হবে কিনা? তারপরে হলে তো ভুলেও চাইতে পারি। দুই একটা ভুলে গেলে সেটা আসলে সমস্যা না। এখন দুই একটা ভুলে যাবে, এটা খুব স্বাভাবিক। কারণ পরীক্ষার হলে বসে 9টা পয়েন্টের মধ্যে 9টা সবারই মনে থাকবে না। দুই একটা ভুলে গেলে এটা কোনো ম্যাটার না। তবে ভুলার পরিমাণ যেন একটা দুইটাই হয়, তবে 4-5টা ভুলার পরিমাণ হলে সেটা একটু অন্য রকমের দেখায়। ক্লিয়ার? তারপরে দেখেন
আইনের বিধান উল্লেখ পূর্বক আরজি ফেরতের কারণ উল্লেখ করুন। আরজি কেন কেন ফেরত দেয়, কোন কারণে আরজি ফেরত দিতে পারে? রুল 10-এ বলা আছে যে আরজি কেন ফেরত দিবে। আদালতে যদি এখতিয়ার না থাকে, আদালতে যদি এখতিয়ার না থাকে তাহলে কি করবে বিচারক? কি করবে? মামলার যে আরজি আছে, যে আরজিটা দাখিল করবে, সে আরজিটা ফেরত দিবেন। কারণ তার হলো মামলা বিচার করার কোনো এখতিয়ারই নাই, জুরিসডিকশন নাই, তাহলে সে মামলা রাখা কোনো লাভ নাই। তাহলে সে কি করবে? আরজিটা ফেরত দিবে। এই যদি আরজি যদি কেউ ফেরত দিয়ে দেয় তাহলে এর প্রতিকার কি? প্রতিকার হলো আপিল করবে। এটা হলো একটা আদেশ। এই আদেশ 43 অনুযায়ী কি করবে? এই আরজি ফেরত দানের বিরুদ্ধে কি করতে পারে? আপিল করতে পারে। হ্যাঁ, তারপরে দেখেন, আরজি ফেরতের ক্ষেত্রে আদালত শুধু আরজি ও এর সাথে দাখিলকৃত দলিল বিবেচনায় গ্রহণ করবেন, কোন দরখাস্ত, লিখিত বর্ণনা না। এই যে এটা হলো নজির উল্লেখ পূর্বক ব্যাখ্যা করুন। এখানে দেখেন যে আরজি ফেরত দিবে, কোন কারণে ফেরত দিবে এইটা আসলে এখানে বলে দিচ্ছে। আর এই ফেরত দেওয়ার সময় পরবর্তীতে যদি কোনো দলিল গ্রহণ করবেন বা দেখেন, মানে যখন একটা আরজি যখন প্রাথমিকভাবে দায়ের করলো, দায়ের করার পরে সেই আরজির সাথে যে ডকুমেন্ট গুলো দিছে, তার যে প্রার্থিত প্রতিকার দিয়েছে, যেমন ধরেন যে আরজির বা যে তার যে দাবি, সেই দাবি দিয়ে দিছে 5 কোটি টাকা, এবং সহকারী জজের 5 কোটি টাকার এখতিয়ার নাই, তখন সে কি করবে? তখন মামলাটা ফেরত দিবে। এখন এই যে পরবর্তীতে যখন মামলা ফেরত দিতে যাবে, তখন বিচারক কি করবেন? বা ফেরত দেওয়ার সময় যদি কোনো ব্যক্তি কোনো যদি আবেদন করে, কোনো জবাব দাখিল করে, তাহলে সেটা বিচারক গ্রহণ করবেন না বা গ্রহণ করতে পারে না। এখন পরবর্তীটা দেখেন, the plaint cannot be rejected on mixed question of law and fact. plaint আরজি শুধুমাত্র আরজি আপনার আইনগত প্রশ্ন এবং ঘটনাগত প্রশ্নে কি হইতে পারে না? রিজেক্ট হইতে পারে না। এইটা জাস্ট আমরা জানি যে প্লেন্টে কি থাকবে? শুধুমাত্র ঘটনা থাকবে, আইনের কোনো উল্লেখ থাকবে না, আইনের কোনো উল্লেখ থাকবে না। এক মিনিট। আমরা কি জানি আরজিতে কি উল্লেখ থাকবে? আপনার ঘটনা উল্লেখ থাকবে, কিন্তু আইন উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এটা একটু ভালো করে একটু দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন চলে যাবে আরজি খারিজ হলে প্রতিকার কি। আমরা জানি যে আরজি খারিজ হয় কত ধারা, কত বিধিতে? 11 বিধিতে। আরজি খারিজ হওয়ার কারণ আছে কয়টা? সিপিসিতে আছে 4টা, আর প্রেসিডেন্টে আছে 1টা। কলকাতা হাইকোর্টের একটা আদেশ অনুযায়ী আদেশে নতুন একটা যুক্ত হয়েছে, নতুন না পুরাতনই, কিন্তু ওটাও ধরা হয়। মোট হলো 5টা। এখন এই 4টা তো অবশ্যই উল্লেখ করবেন। উল্লেখ করার পরে পরবর্তীতে বাকি যে একটা আছে ওইটাও যদি কেউ পারেন তাহলে উল্লেখ করবেন কলকাতা হাইকোর্টের ওইটা ওই যে ভাই রেফারেন্স। 9-এর 1-এ। মহিনী ওই যে জি ভাই, ওইটা ওই যে 9-এর 1-এর এতে যে যত সংখ্যক বিবাদী তত সংখ্যক আরজি ইয়ে দিতে হবে, কপি পাঠাতে হবে। ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওই যে কলকাতা হাইকোর্টের মাধ্যমে আসছে, আর কলকাতা বা মাদ্রাজ হাইকোর্টের সকল ইয়ে আমাদের জন্য ইয়ে মানে পালনীয়, সেই হিসাবে ওইটাকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন এই যে 11তে বিধি 11তে বলতেছে যে মামলার কারণ উল্লেখ না করলে অপর্যাপ্ত কি হলে যদি স্টাম্প হয়, অপর্যাপ্ত যদি স্টাম্প হয়, এবং দাবিকৃত প্রতিকারের মূল্যমান কম উল্লেখ করলে, দাবিকৃত প্রতিকারের কম মূল্যমান উল্লেখ করলে।
ক্লাসের সময় মানুষজন ডিস্টার্ব করলে আসলে ই করা যায় না। তারপরে দেখেন মামলাটি তামাদিতে বারিত কি না। যদি বারিত হয় তাহলে কি করতে পারে, আরজি খারিজ করতে পারে। এখন দেখেন এখানে কি আসতে পারে, আরজি খারিজ, আরজি প্রত্যাখ্যান, আরজি বাতিল, এই তিনটা শব্দই ব্যবহার হইতে পারে। যে শব্দই আসুক না কেন আপনারা এই রুল 11-এ চলে যাবেন। রুল 11-এ চলে যায় এই 5টা কারণ আপনারা সুন্দর করে ব্যাখ্যা করবেন। মানে ব্যাখ্যা করার কিছু নাই, এই 5টা কারণ আপনারা উল্লেখ করবেন, লিখে দিবেন শুধু পয়েন্ট আকারে 1 2 3 4 বা ক খ গ ঘ করে পাঠিয়ে মানে লিখবেন। তারপরে দেখেন, তারপরে যদি মূল্যমান যদি কম হয় তাহলে কিন্তু একবারে কিন্তু আপনার ওই আরজি খারিজ করবে না বা প্রত্যাখ্যান করবে না, তখন সংশোধনের জন্য একটা সময় দিবে। এই সময়, এই সংশোধনের একটা সময় দেওয়ার পরে তারপরে যদি সংশোধন না করে তারপরে যে আর কি করবে, আরজি খারিজ করে দেবে। ক্লিয়ার হয়েছেন? পরবর্তী প্রশ্ন যাই। আরজি নাকচ বা আরজি ফেরতের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা এটা আপনারা জানেন, একটু দেখে নেবেন। লিখিত বিবৃতির অত্যাবশ্যকীয় উপাদান কি কি? লিখিত বিবৃতিতে কি কি থাকতে হবে? ঠিক আছে, এখন দেখেন আমরা পরবর্তী আদেশে চলে যাচ্ছি। মানে এটা তো আমাদের এটা আমরা দ্রুত আজকে যতটুকু পারি করে তারপর আর কি আমরা এই যে ড্রাফটিং এ যেটা আছে ওইটা নিয়ে আমরা একটু ভালো একটা আলোচনা করব। আলোচনা করে আর কালকে তো আমাদের পরীক্ষা আছে, কালকে পরীক্ষা আছে, কালকে 8টার দিকে পরীক্ষা নিব। আবার কালকে যে পিলিবাজের ক্লাস আছে, সবকিছু মিলে আসলে আপনাদের অত্যাধিক পরিমাণে আপনাদের উপর গুরুত্ব দেওয়া লাগতেছে, সময় দেওয়া লাগতেছে, কারণ সময় খুব কম। আমরা যত দ্রুত সময় আমরা শেষ করবো, আমাদের কিন্তু দেওয়ানি শেষ করতে টাইম লেগে যাচ্ছে। আমি চাচ্ছিলাম যে 2টা পরীক্ষা নিতে, কিন্তু আপনাদের রিকোয়েস্টে 3টা নেওয়া লাগতেছে। এই 3টা পরীক্ষা নিতে গেলে অনেকটা সময় যাবে, আবার খাতা দেখা মানে একটা ভালো একটা সময় যায়। সবকিছু মিলে আমাদের আরো দ্রুত স্পিডে আগাইতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। বা একদিন সর্বোচ্চ মাঝে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস পরীক্ষা দ্রুত নিয়ে শেষ করতে হবে, কারণ আমাদের ঈদের পরে সর্বোচ্চ আমরা 28 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আমরা লাস্ট পরীক্ষা নিব হয়তো 25 তারিখে। 25 তারিখে নিয়ে তারপরে কিন্তু আমি আর পরীক্ষা নিব না, কারণ ওই বাকি যে 2-3 দিন থাকবে আপনাদের রিভাইজ দেওয়ার জন্য এবং আপনাদের পড়ার জন্য ওই 2 দিন আমি ছেড়ে দিব। কারণ কি, যে ধরেন 25 তারিখে রাতে যদি পরীক্ষা দেন, আমি ওই দিনই প্রশ্ন দেখে শেষ করলাম, মানে খাতা দেখে শেষ করলাম, শেষ করার পরে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা তো, এই জন্য এ যাবৎ করে যে পরীক্ষা দিয়েছেন দ্যাটস এনাফ হবে। কিন্তু ওই তার পরবর্তীতে পরীক্ষা নিলে আপনাদের যে একটা রিভিশন দেওয়ার জন্য যে একটা নির্দিষ্ট সময়, সেই সময়টা পাবেন না। এই জন্য আমি 25 তারিখে হয়তো লাস্ট পরীক্ষা নিব 100 মার্কের পরীক্ষা নিয়ে আপনাদেরকে ই করবো। এই জন্য হাতে যেহেতু সময় কম, আজকে 20 তারিখ আর 35 দিন সময় আছে। 35 দিন সময় কিভাবে চলে যাবে আপনারা বুঝতেও পারবেন না, কারণ মাঝে কিন্তু ইয়ে আছে, ঈদ আছে। ঈদে ধরেন মিনিমাম আপনারা যদি ঈদ পালন নাও করেন সেভাবে, তারপরেও কিন্তু আপনাদের মিনিমাম 4-5 দিন তো চলে যাবে। হয়তো আপনারা কিছু পড়লেন, মানে সেইভাবে পড়া হবে না। আবার কেউ কেউ হয়তো ভাববে যে আমি বাড়িই যাবো না, এই ভুল করার দরকার নেই। বাসায় যাবেন, বাসায় যে 3-4 দিন থেকে চলে আসবেন। তারপরে দেখেন লিখিত জবাবে কি কি থাকবে। এখন লিখিত বিবৃতি দায়ের করতে হয় কোন সময় আর দায়ের করে কে? লিখিত বিবৃতি, রিটেন স্টেটমেন্ট, এটা হলো আপনার বিবাদী দায়ের করবে যখন বিবাদীর প্রতি সমন দিবে, তারপর থেকে আপনার কি হবে, এই যে সমন পর 30 দিনের মধ্যে কি করবে, লিখিত বিবৃতি দায়ের করবে বা দাখিল করবে। লিখিত বিবৃতি দাখিল করবে। লিখিত বিবৃতি দাখিল করার পরে পরবর্তীতে আর সময় পাচ্ছে কতদিন, আর পাচ্ছে যদি ওই দিনের মধ্যে সম্ভব না হয় আর 30 দিন, তাহলে সর্বমোট 60 দিনের মধ্যে কি করবে, লিখিত বিবৃতি দায়ের করতে হবে, দাখিল করতে হবে। এখন দেখেন লিখিত বিবৃতিতে কি কি থাকবে। লিখিত বিবৃতিতে কি থাকবে, যেমন ধরেন আমরা যদি আপনার বিরুদ্ধে ধরেন যদি ইসলামের বিরুদ্ধে মামলা হয়, তাহলে সেটা কি হবে, আমি বলবো যে ইসলামের কাছে 5 লাখ টাকা পাই,
ইসমাম বলবে কি যে না ভাই আমার কাছে টাকা পায় না। কেন কেন পায় না, কোন কোন গ্রাউন্ডে পায় না, কেন পাবে না, এবং আরবিতে কোথায় ভুল আছে, কি বৃত্তান্ত, ইসমাম তালি সে তার ডিফেন্স নিবে। এবং এই আরজিতে, লিখিত বিবৃতিতে আরজির প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে কি করতে হবে, স্পেসিফিক ভাবে ব্যাখ্যা করতে হবে এবং উত্তর প্রদান করতে হবে। এই চতুরপূর্ণ ভাবে কোনো উত্তর প্রদান করা যাবে না, স্কিপ করে যাওয়া যাবে না। এটা আপনার এই যে সাথে মেবি বলা আছে, বিধি সাথে, হ্যাঁ এটা একটু দেখবেন। আর লিখিত বিবৃতির কি কি উপাদান আছে এই বিষয়গুলো আপনারা এইভাবে আর কি এক এক করে পয়েন্ট আকারে দিবেন। তারপরে দেখেন সেট আপ বলতে কি বোঝায়। সেট আপ, সেট আপ বলতে বোঝাচ্ছে, যেমন ধরেন রাশেদ হানিফের বিরুদ্ধে মামলা করলো। কি মামলা করলো? টাকার মামলা করলো। রাশেদ বলল যে হানিফের কাছে সে 5 লাখ টাকা পাবে, 5 লাখ টাকা পাবে। তো এখন হানিফ পরবর্তীতে বলল যে আমি রাশেদের কাছে 4.5 লাখ টাকা পাবো। তাহলে এই যে দুইজন একে অপরের বিরুদ্ধে কি করলো, মানে রাশেদ প্রথমে বলল যে সে 5 লাখ টাকা পাবে, হানিফ পরে বললো যে সে 4.5 লাখ টাকা পাবে। এখন এই দুইটা বিষয় আদালতের মাধ্যমে বা আদালতের বাইরে কি করা যায়, মীমাংসা করা যায়। কিভাবে করা যায়, যে যেহেতু রাশেদ পাবে 5 লাখ, হানিফ পাবে 4.5 লাখ, তাহলে এই 4.5 লাখ কাটার পরে আর থাকতেছে কয় টাকা, 50,000 টাকা। হানিফ রাশেদকে 50,000 টাকা দিয়ে দেবে। তাহলে এই যে টাকাটা আপনার কি করলো, মানে আপনার যে একে অন্যের যে পাওনা আছে সেটার কি এইভাবে মিটাই দিল। এই মিটাই দেওয়াটাকে কি বলা হচ্ছে, সেট আপ। এখন দেখেন সেট আপ কয় প্রকার, 2 প্রকার। একটা হলো আপনার লিগাল সেট আপ, আর একটা হলো ইকুয়াল সেট আপ। এখন দেখেন লিগাল সেট আপটা হলো আইনগত একটা বিষয়, আর ইকুয়াল সেট আপটা হলো যে আপনার সাধারণ একটা বিষয়। এটা আইনগত কোনো বিষয় না, এটা ঘটনার সাথে রিলেটেড। তো আর এই যে লিগাল সেট আপ আর আইনগত সেট আপ, এটা একটু আপনারা পার্থক্যটা দেখে নেবেন। আর এই যে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই পার্থক্যের মধ্যে লিগাল সেট আপ যেটা, এই লিগাল সেট আপটা আপনার মান্য করতে কিন্তু আদালত বাধ্য, তার কিন্তু বিবেচনামূলক ক্ষমতা না। এইটার আদেশ দিতে বা রায় দিতে বিচারক বাধ্য, তার বিবেচনামূলক কোনো ক্ষমতা না। তারপরে দেখেন এই যে সেট আপ আর হলো কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেম, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখন দেখেন যে যখন আমরা ওই যে রাশেদ করলো কয় টাকা, সে 5 লাখ টাকা পাবে। হানিফ প্রথমে, মানে এই 5 লাখের ক্ষেত্রে, আচ্ছা আমি অন্যজনের উদাহরণে যাই। রিলিয়া মোহিনীর কাছে বলল যে মোহিনীর কাছে রিলিয়া পাবে কয় টাকা, 10 লাখ টাকা পাবে। পরবর্তীতে মোহিনী বলল, রিলিয়াকে কি বললো যে না, সে 10 লাখ টাকা পাবে ঠিক আছে, কিন্তু আমি তার কাছে 15 লাখ টাকা পাবো। তাহলে এই যে ধরেন যে বাদীর যে দাবি, যখন বিবাদীর দাবি বাদীর দাবিকে অতিক্রম করবে, সেটা হচ্ছে কি ক্লেম, কাউন্টার ক্লেম। ঠিক আছে, মানে পাল্টা দাবি। এই যে যখন বাদীর দাবি বিবাদীর, মানে বিবাদীর দাবি বাদীর দাবি অতিক্রম করবে, সেটা হবে কি কাউন্টার ক্লেম। এটা একটু আপনারা করবেন, কাউন্টার ক্লেম আর সেট আপের মধ্যে পার্থক্য একটু দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি, কারো যদি প্রশ্ন থাকে তাহলে করবেন। হ্যাঁ, এখন আমরা এই যে বিধি নয়ে চলে যাব। বিধি নয় না, আদেশ নয়ে যাব। আদেশ নয়ে দেখেন কখন একটি মামলা, কখন একটি দেওয়ানি মামলা কখন একটি দেওয়ানি মামলা কি হইতে পারে, একতরফাভাবে নিষ্পত্তিতে অগ্রসর হইতে পারে। কখন একটি দেওয়ানি মামলা কি হইতে পারে, একতরফাভাবে নিষ্পত্তিতে অগ্রসর হইতে পারে। এইটা একটু দেখেন যে একতরফাভাবে নিষ্পত্তি হয় কখন, একতরফাভাবে নিষ্পত্তি হয় কখন।
যখন আপনার বিবাদী অনুপস্থিত। বিবাদী যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে কি আপনার এক্স পার্টি হবে। এটা আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। আমরা শুরুর দিকের প্রশ্নটা দেখি, কে একতরফা ডিগ্রি বাতিলের জন্য আবেদন করতে পারে। এটা আপনার ওইটার সাথে কানেক্টেড। তারপরেও বলি, যেমন ধরেন যে একতরফা ডিগ্রি, যেখানে ধরেন যে বাদী হাজির আছে, বিবাদী কি আছে, হাজির নাই। বিবাদী যদি হাজির না থাকে সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে আদালত একতরফা ডিগ্রির আদেশ প্রদান করবেন। আর এই যে একতরফা ডিগ্রি মানে এক্স পার্টি যদি কোনো মামলা যায় এবং সেটা যদি ডিগ্রি হয় বা রায় প্রদান করে, তাহলে সেটা কি হবে, তাহলে এইটা যে বাতিল করার জন্য আবেদন করবে কে, অবশ্যই বিবাদী। কারণ এই এক্স পার্টি কার বিপক্ষে যায়, বিবাদীর বিপক্ষে যায়। এই রায়টা যাবে কার বিপক্ষে, বিবাদীর বিপক্ষে যাবে আর বাদীর পক্ষে যাবে। তখন কি করবে আপনার বিবাদী এটা রদ করার জন্য আবেদন করতে পারে 9 আর 9 ক। 9 আর 9 কতে কি করতে পারে, এটা বাতিলের জন্য আবেদন করতে পারে। 30 দিনের মধ্যে আবেদন করবে। তারপরে দেখেন, বাদীর বাদীর অনুপস্থিতির জন্য মামলা খারিজ হলে কি কি প্রতিকার আছে। আচ্ছা, বাদী যদি আপনার অনুপস্থিত থাকে, বিবাদী উপস্থিত আছে, তাহলে কি করে মামলা খারিজ করে দেবে, বিধি 6। আর এই যে আপনার বিধি 6 যদি কোনো মামলা খারিজ হয়ে যায়, তাহলে এর প্রতিকার আছে আপনার 13-তে আর 13-র কতে। এখানে কস্ট আছে আপনার 3000 টাকা। সরাসরি যদি আপনার যদি বাতিলের জন্য আবেদন করে কেউ, তাহলে সেটার কস্ট হবে 3000 টাকা। আর নর্মালি করলে সেটা তো এমনিতেই করবে, কোনো কস্ট দেওয়া লাগবে না। এবং এই আবেদনটা করতে হবে 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে এই আবেদনটা করতে হবে। তারপরে দেখেন, বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ হলে উক্ত খারিজ আদেশটি আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করে রদ করা যায় কিনা। যদি খারিজ হয়ে যায় তাহলে সেটা কি সহজাত ক্ষমতা বলে সেটা কি কি করা যায় কিনা, বাতিল করা যায় কিনা বা রদ করা যায় কিনা। এটার উত্তর কে বলবেন, যে কোনো একজন বলেন তো, কে বলবেন। কেউ কি বলতে পারবেন যে এই যে মামলা যদি ধরেন যে আপনার একতরফা ভাবে কি হয়েছে, খারিজ হয়ে গেছে, এই খারিজ আদেশটি আদালত সহজাত ক্ষমতা দ্বারা কি এটা বাতিল করতে পারে কিনা বা রদ করতে পারে কিনা। মোহিনী, ভাই আমি পড়িনি, আমি আরেকটা জিনিস পড়ছিলাম, সরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, আমাদের দেওয়ানি ক্লাস নিত বা ম্যাডামটার নাম মনে আসতেছে না এই মুহূর্তে, উনি একটা কথা বলছিল যে যে আদালতের সহজাত ক্ষমতা দ্বারা ছেলেকে মেয়ে আর মেয়েকে ছেলে, এই দুইটা জিনিস করা বাদে আদালত সব করতে পারে। ঠিক আছে, এই দুইটা জিনিস করা বাদে সবই করতে পারে। এই সহজাত ক্ষমতা দ্বারা আদালত কি করতে পারে, এই খারিজ আদেশ রোধের আদেশ প্রদান করতে পারে। তারপর দেখেন, একতরফা ডিগ্রির ক্ষেত্রে পর্যাপ্ত কারণ বলতে কি বোঝায়, সাফিসিয়েন্ট কজ। এটা আমরা যে ইসের সময় তামাদি আইনের 5 ধারাতে আমরা পড়েছিলাম। এখন কিছুটা রিলেটেড, যেমন আইনজীবীর আপনার কেস ডায়েরি লিখতে আর কি যদি কোনো ভুল হয়, যদি কোনো গুরুতর অসুস্থ থাকে যদি বাদী বা বিবাদী, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণ, যেমন ধরেন দেশের বাইরে অবস্থান করা, জেলা শহর থেকে অন্য জায়গায় অবস্থান করা, এইগুলো কি সাফিসিয়েন্ট কজ হইতে পারে। তারপরে দেখেন, কোন পক্ষই যদি হাজির না থাকে
তাহলে বিধি 3 অনুযায়ী কি করে মামলা খারিজ করে দেয়? বিধি 3 অনুযায়ী কি করবে? মামলা খারিজ করে দিতে পারে আদালত। এখন বিধি 3 অনুযায়ী যদি মামলা খারিজ করে, ঠিক আছে, সেক্ষেত্রে প্রতিকার কি? সেক্ষেত্রে কিন্তু আপিল করা যায় না, আপিল করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে কি করতে হবে? রিভিশন করতে হবে এবং নতুন মামলা দায়ের করতে পারে এবং খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারবে। 3টা জিনিস পারবে, একটা হলো রিভিশন, আর একটা নতুন করে মামলা দায়ের করতে পারবে, খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারবে। আপনারা দেওয়ানি কার্যবিধিতে আরেকটা জিনিস মনে রাখবেন যে যেখানে আপিল করা যায় সেখানেই রিভিউ করা যায়, ঠিক আছে। এই জন্য আপনারা যদি ওই লিখিত লেখার সময় যদি কোনো প্রতিকার চলে আসে যে এই কোনো প্রতিকার যদি আপিল হয়, সেক্ষেত্রে আপনি আপিলের পরে পরবর্তীতে রিভিউ দিয়ে একটা পয়েন্ট বাড়াই দিবেন, সেক্ষেত্রে আপনাদের খাতাটা আরেকটু স্ট্যান্ডার্ড হবে। তারপর দেখেন আদেশ 9 এর কি কি পড়া লাগবে ওইটা আমি লিখে দিয়েছি। তারপরে আমরা চলে যাব ইস্যু গঠন এবং প্রথম শুনানিতে রায় ঘোষণা। ইস্যু গঠন বলতে কি বোঝায়? ইস্যু গঠনের যে বিষয় আছে সেটা হলো আপনার যে এক পক্ষ দাবি করবে অন্য পক্ষ অস্বীকার করবে। এই এক পক্ষ দাবি এবং অন্য পক্ষ অস্বীকার করার ফলে যে আপনার যে প্রশ্নের উদ্ভব হবে সেটাই হলো কি বিচার্য বিষয়, সেটা হলো কি বিচার্য বিষয়। এখন দেখেন বিচার্য বিষয় কয় প্রকার? 2 প্রকার। বিচার্য বিষয় 2 প্রকার, একটা হলো আইনগত বিচার্য বিষয়, একটা হলো ঘটনাগত বিচার্য বিষয়। আইনগত বিচার্য বিষয় কি? মামলাটা তামা দিতে পারিত কিনা, আদালতের এখতিয়ার আছে কিনা। আর ঘটনাগত কি? যে একে অন্যের সম্পত্তি গ্রহণ করেছে কিনা বা বেদখল করেছে কিনা, এই ধরনের আর কি যে প্রশ্নগুলো উদ্ভব হবে সেগুলো আপনার ঘটনাগত বিচার্য বিষয়। তারপর দেখেন বিচার্য বিষয় গঠনের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করুন। এই যে আমি আগে যেটা বললাম ওইটা আর কি ভালো করে আর কি বিস্তারিত লিখবেন, তাহলেই এখানে উত্তর পেয়ে যাবেন। প্রথম শুনানির সময় মামলা নিষ্পত্তির বিধানাবলী সংক্ষেপে আলোচনা করুন। প্রথম শুনানির সময় মামলা আপনার কিভাবে কি করে কিভাবে নিষ্পত্তি করতে পারে। এই নিষ্পত্তি করার বিধান হলো যে আপনার যদি বাদী বিবাদীর মধ্যে ঘটনাগত এবং আইনগত কি থাকে, যদি কোনো বিচার্য বিষয় না থাকে বা ডিসপিউট যদি না থাকে, কোনো বিরোধ যদি না থাকে, তাহলে কি করতে পারে বিচারক? প্রথম শুনানির সময় সেটা রায় ঘোষণা করতে পারে। এখন দেখেন যে শুধু যদি বিচার্য বিষয় এবং আদালত যদি মনে করবে সাক্ষ্য প্রমাণ বা অন্যান্য প্রিমিয়া ফেসি দিয়ে যদি মনে করে যে মামলা অগ্রসরের কোনো কারণ নাই বা অগ্রসরের কোনো বা নতুন কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নাই, তখন বিচারক কি করতে পারে? রায় ঘোষণা করতে পারে। তারপর দেখেন প্রথম শুনানির সময় যদি পক্ষগণ অনুপস্থিত থাকে, মানে বাদী বিবাদী উভয় যদি অনুপস্থিত থাকে, তাহলে আদালত কি করবে বা আদালত কি করতে পারে? মানে আদালতের শুনানির জন্য দিন দিল, বাদী উপস্থিত নেই, বিবাদী উপস্থিত নেই, সেক্ষেত্রেও বিচারক কি করতে পারবে? এই যে আপনার বিধি 1 অনুযায়ী মামলা কি করতে পারবে? খারিজ করতে পারবে, সরি রায় ঘোষণা করতে পারবে। প্রথম শুনানিতেই রায় ঘোষণা করতে পারবে। তারপর দেখেন আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট আছে না 17 আদেশ, 17 আদেশের 17 আদেশ কিন্তু সংশোধন হয়েছে। এখানে আমরা দেখছিলাম যে শুনানি কালে এবং শুনানির পূর্বে আদালত খরচ বাদে কয়েকটি মুলতবি করতে পারতো, 6টি পারত, কিন্তু এখন চূড়ান্ত শুনানির পূর্বে খরচ বাদে আদালত মুলতবি করতে পারে 4টা।
আগে পাইতো 6টা, আর চূড়ান্ত শুনানিতে খরচ সহ কয়টা? আপনার 6টা। তিনটা খরচ ছাড়া আপনার 3টা, আর খরচ সহ হলো 3টা। ভাই চূড়ান্ত পর্যায়ের কথা বলছেন? চূড়ান্ততে আগে চূড়ান্ত শুনানির পূর্বে বর্তমানে খরচ বাদে হলো 4টা, খরচ সহ হলো 3টা, আর চূড়ান্ত শুনানির পর্যায়ে আপনার খরচ ছাড়া একটাও মুলতবি করবে না, আর খরচ সহ হলো 3টা করে, উভয় পক্ষে 3টা করে। মানে ভাই হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়েটা যা ছিল তাই আছে, আর হ্যাঁ, চূড়ান্ত শুনানির পর্যায়ে ওইটাই শুনানির আছে। পূর্বে ওইখানে যেটা 6টা ছিল সেটা লিখবো 4টা, হ্যাঁ, সেটা হবে 4টা। আর ওই যে পরে 200 থেকে 1000 টাকার ওইখানে তিনটাই আছে, মানে টোটাল এখন হচ্ছে 7টা। হ্যাঁ, 4 আর 3 7, উভয় পক্ষে 7টা, আর হচ্ছে ওই চূড়ান্ত শুনানি পর্যায়ে যে 3টা, মানে 10টা, 2 পার্ট মিলে। ঠিক আছে ভাই। তারপরে দেখেন যে অ্যাডজাস্টমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট। মানে মুলতবি যদি উভয় পার্টি যদি চাই, তারপরে আপনার এইটা বিচারক বিবেচনায় নেবেন না। যেমন ধরেন বাদী বিবাদী দুইজনই হাজিরে আছে, বাদী বিবাদী না, মানে বাদী বিবাদী দুইজনের আইনজীবী হাজির আছে, হাজির থেকে তারা কি বলতেছে যে আমরা দুইজনই মুলতবি চাচ্ছি। এই যে এটা বিবেচনা নেওয়ার কোনো কারণ নাই, এটা পুরোটা নির্ভর করবে আদালতের উপর। এই প্রশ্নটা আপনারা এইভাবে একটু ব্যাখ্যা করবেন, কারণ এখানে মূল বিবেচ্য বিষয় হলো যে বিচারকের এখতিয়ার এবং বিচারকের আপনার বিবেচনামূলক ক্ষমতা। সে চাইলে মুলতবি করতে পারবে এবং সে না চাইলে মুলতবি করবে না। হ্যাঁ, তারপরে এই যে দেখেন সর্বশেষ সংশোধনী সহ বা মানে 2025 সালে সিপিসি সংশোধনীর মাধ্যমে যে পরিবর্তন আনা হয়েছে তা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কিভাবে ভূমিকা রাখতে পারে, এই প্রশ্নটা আসতে পারে। আপনারা এই যে মুলতবি কমাইছে না, আগে ছিল 6টা, এখন তো হয়েছে 4টা। এই ক্ষেত্রে আপনার এইটা উল্লেখ করে এবং অন্যান্য বিষয় সুন্দর করে লিখবেন, কারণ এটা হলো নিজেরই একদম সাধারণ লেখা, এইভাবে আর কি লিখবেন। আর এখন দেখেন যে আমরা যে দিয়েছি না, আপনাদের ওখানে দেখেন একটা ড্রাফটিং দেওয়া হয়েছে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ড্রাফটিং দেওয়া হয়েছে, ওইটা একটু দেখেন যে আমরা আজকে দেওয়ানি কার্যবিধির যে আপনার যে দরখাস্ত গুলো আছে না, অনেকগুলো দরখাস্তই আছে। এখানে দেখেন যে আরজি সংশোধনের দরখাস্ত, তারপরে আরজি সংশোধনের বিরুদ্ধে আপত্তির দরখাস্ত বা মুসাবিদ্দা, তারপরে দেখেন দেওয়ানি মোকদ্দমা প্রত্যাহারের দরখাস্ত, দেওয়ানি মোকদ্দমা স্থানান্তরের দরখাস্ত, দরখাস্তের মুসাবিদ্দা, আরজি খারিজের দরখাস্তের মুসাবিদ্দা, আরজি প্রত্যাখ্যানের দরখাস্তের মুসাবিদ্দা, খারিজ আদেশ রোধের মুসাবিদ্দা, রায়ের পূর্বে প্রয়োগ এর দরখাস্তের মুসাবিদ্দা, বিবাদী পক্ষে 151 ধারা অনুযায়ী দরখাস্তের বিরুদ্ধে আপত্তির দরখাস্তের মুসাবিদ্দা। এই যে 9টা ফরম্যাট আমি দিয়েছি, এই 9টা ফরম্যাটে শুধুমাত্র আপনাদের এই যে 3 নম্বর যেটা আছে দেওয়ানি মোকদ্দমা প্রত্যাহারের মুসাবিদ্দা, এইটাতে আপনার সব অংশ ঠিক থাকবে, শুধুমাত্র আপনাদের হলফনামা সত্য পাঠ শুধু দিবেন, হলফনামা দেওয়া লাগবে না, আর আইনজীবী স্বাক্ষর এগুলো লাগবে না। এখন দেখেন দেওয়ানি মামলার প্রথমে আপনারা এই যে 9টা ক্ষেত্রে আপনারা শুরুতেই কি লিখবেন? মোকাম, তারপরে লিখবেন আদালতের নাম, ইসমাম। ভাই বলছি হলফনামাটা কখন হবে, সত্য পাঠটা কখন হবে? এইটা মূলত এই যে ইয়েটা যখন কোনো আরজি দাখিল করতে হয়, বর্তমান কিন্তু এফিডেভিটের মাধ্যমে বা হলফনামার মাধ্যমে
আরজি দাখিল করতে হয়, এটা কিন্তু বাধ্যতামূলক করে দিছে। ঠিক আছে। আর এই যে সত্যপাঠ, হলফনামা সত্যপাঠ দুইটাই দেওয়া লাগে, হলফনামা এবং সত্যপাঠ দুইটাই দেওয়া লাগবে। হলফনামাতে কি থাকবে? হলফনামাতে একদম পূর্ণাঙ্গ নাম, ঠিকানা এবং এই বিষয়টা যে সত্য, এবং এই আমি যে বক্তব্য দিচ্ছি এবং যা উপরে যে দাখিল করলাম এগুলোও সত্য, এবং যে বর্ণনা আছে সেগুলো, এবং সত্যপাঠ যেটা এইটাও আর কি একদম সেম কোয়ালিটিরই সত্যপাঠ দেওয়ার পরে, এবং এই যে আপনার হলফনামাতে এই যে হলফ করতে সক্ষম, এবং আমি এই মামলার বিবাদী এবং এই বিষয় সম্পর্কে আমি অবগত আছি, তারপরে হলফনামা করতে আমি সক্ষম, এবং আমি হলফনামা সম্পাদন করতে সম্পাদন করিলাম। মানে এই যে যে বক্তব্যগুলো আছে এগুলো জাস্ট আপনারা নিজের মতো করে একটু লিখবেন। আর সত্যপাঠ হইলো যে এই যে দেখেন, অত্র হলফনামা ও দরখাস্তের বিবরণ আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সঠিক ও সত্য হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার মাধ্যমে উপস্থিত হয়ে নিজ নাম স্বাক্ষর করলাম। এখানে আপনারা তারিখ দিবেন, আদালতের নাম দিবেন, কত তারিখে এটা আপনার করলেন, উপস্থিত করলেন, সেটাও দিতে পারেন। তবে এখানে মূলত আপনারা যে হলফনামা যেটা দিবেন, হলফনামাও দিবেন, সত্যপাঠও দিবেন, দুইটাই উল্লেখ করবেন। আর দেওয়ানিতে যখন আরজি দাখিল করতে হয় তখন আর কি আপনার এই যে চৌহর্দি বা অন্যান্য যে এইগুলো আছে ওইগুলো আর কি উল্লেখ করবেন। এখন দেখেন, আমাদের যে আজকে যে দরখাস্ত ছিল, এই দরখাস্তটা আমরা এই 9টা দরখাস্ত শেষ করার পরে তারপরে আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের থেকে এবং দেওয়ানি কার্যবিধি থেকে দুইটা থেকে এক করে আমরা যে মুসাবিদ্দা গুলো আছে ওইগুলো আমরা শেষ করব। মূলত হলো এইখানে যে ফরম্যাট গুলো আছে, এই যে দরখাস্তের যে ফরম্যাট, এই 9টা দরখাস্তের ফরম্যাট একই, শুধুমাত্র এই যে 3 নম্বর যেটা বললাম আরজি প্রত্যাখ্যানের যে মুসাবিদ্দা আছে, এটা শুধু আপনার এই যে সত্যপাঠ আসবে শুধু, আর বাকি যে হলফনামা বা অন্যান্য কোনো কিছু আসবে না। এখন দেখেন, সহকারী জজ আদালত আমরা একদম স্টার্ট করতেছি। এখানে প্রথমে দিবেন আদালতের নাম, দেওয়ানিতে আপনারা মোকাম উল্লেখ করবেন, ফৌজদারিতে মোকাম দেওয়ার দরকার নাই। আর তারপরে দেখেন যে সূত্র দিবেন। আমরা এর আগে আমরা ফৌজদারিতে দিয়েছিলাম সিআর মামলা নং, জিআর মামলা নং, কিন্তু দেওয়ানিতে আমরা শুধু দিব দেওয়ানি মোকদ্দমা নং। এবং যদি পারিবারিক যদি মামলা হইতো, যদি আপনার ধরেন যে যদি পারিবারিক কোর্টের কোনো মামলা হইতো, দেন মোহরের জন্য, ভরণ পোষণের জন্য, দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য যদি কোনো মামলা হইতো তাহলে আমরা দিতাম পারিবারিক মামলা নং। যদি অর্থ ঋণের মামলা হয় তাহলে আমরা দিব অর্থ ঋণের মামলা নং এত। ঠিক আছে। তারপর দেখেন এই যে দেওয়ানি মোকদ্দমা নং এত এত এত, জাস্ট এইটুকু দিবেন। এইটুকু দেওয়ার পরে বাদীর নাম, যেহেতু এটা দরখাস্ত সেহেতু বাদীর নাম দিবেন। বাদীর নাম দেওয়ার পরে পূর্ণাঙ্গ ঠিকানা বা কোনো কিছুই দেওয়ার দরকার নাই, দরখাস্তে এগুলো লাগেও না। তারপর আপনারা টান দিয়ে বাদী দিবেন, তারপরে বনাম। এইটা আপনার এই পর্যন্ত। কিন্তু আপনার কিছু ক্ষেত্রে আপনারা যদি একটা ভালো করে বুঝেন, বাকিগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইজিলি বুঝতে পারবেন। তারপরে বিবাদীর নাম দিয়ে টান দিয়ে বিবাদী দিবেন, তারপরে বিষয় দিবেন। ভাইয়া এই যে বাদীর নাম দেখলাম, লেখার পরে আবার টান দিয়ে বাদী লিখতে হবে? ওইটা তো যে সিআরপিসি তে লিখছিলাম, আপনি বললেন যে এখানে বাদী লেখার আর কোনো দরকার নাই, অমুক বনাম অনুক অমুক এইভাবে লিখলেই হবে? দেওয়ানিতে লেখবা, দেওয়ানিতে লেখবা। ও মানে এইখানে তাইলে হচ্ছে যে নাম লিখে আবার টান দিয়ে বাদীও লিখে দিতে হবে? হ্যাঁ, বাদীও লিখে দিবা। আর এই যে এইখানে দেওয়ানি মামলাতে মানে কোন ধারা কোন আইনে মামলা করলাম এইগুলো এটা উল্লেখ করার দরকার নাই। ঠিক আছে, এটা লাগে না। আর মোকামের পরে আমরা আদালতের নাম দিলাম, আদালতের নাম দেওয়ার পরে পরবর্তীতে সূত্র, তারপরে আমরা চলে যাবো বাদী বিবাদীতে, তারপরে চলে যাবো বিষয়ে। বিষয়টা আপনার কি আসতেছে, যেইটার মুসাবিদ্দা করব একদম সেইটাই আর কি, একদম হুবহু নিজের মতো করে
উঠাইয়ে দিবেন। যেমন ধরেন যে এটা কি আমরা কিসের করলাম, বিবাদী পক্ষের দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধি অনুযায়ী বাদীর আরজি খারিজের দরখাস্ত বা আবেদন। এখন দেখেন এইটার পরে একটা এইটুক লেখার পরে বিষয় লেখার পরে নিচে একটা টান দিবেন। টান কিন্তু ওই প্রতি লাইনের নিচে নিজে দেওয়ার দরকার নাই, যেখানে শেষ হবে ওইখান থেকে একটা টান দিয়ে শেষ করে দিবেন। বিবাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে এটা লিখবেন। তারপর আমরা এই যে ফৌজদারি যেহেতু 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 দিয়ে ঘটনা লিখছিলাম। এখন এই যে আপনার এই যে আদেশ 11 সরি আদেশ 7 বিধি 11, এখানে আরজি খারিজ হওয়ার অনেকগুলো কারণ আছে না, 5টা কারণ আছে। যে কোনো একটা কারণ নিয়ে আপনারা আগাবেন। 4টা কারণ নিয়ে আপনার আগানোর দরকার নাই, যে কোনো একটা বা 2টা কারণ নিয়ে আপনারা এই যে যেহেতু দিয়ে লেখা স্টার্ট করবেন। স্টার্ট করে 3-4টা পয়েন্ট দেওয়ার পরে তারপরে দেখেন 5 নম্বরে কি দিবেন, শুনানিকালে অন্যান্য আইনগত বিষয়সমূহ উপস্থাপন করা হইবে। এই যে এই এক কথার মাধ্যমে কিন্তু অনেক কিছুই কিন্তু আপনার পরিপূর্ণ হয়ে যায়। কারণ পরবর্তীতে যদি অন্য 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 কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু আসলে এখানে কভার হয়ে যাবে। আর এটার উপর আমরা এই যে ফৌজদারির যে ড্রাফটিং করলাম, ড্রাফটিং আমরা যেটা লিখছিলাম, অতএব ন্যায় বিচারের সাথে বিবাদী পক্ষে বাদীর আরজি খারিজের দরখাস্ত, বাদীর আরজি বিবাদী পক্ষে ন্যায় বিচারের সাথে বিবাদী পক্ষে বাদীর আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর করিতে মহোদয়ের মর্জি হয়। ঠিক আছে, শুধুমাত্র এই যে যে আমরা যে প্রার্থনা করব সেই প্রার্থনাটা নিয়ে আসবেন। আর ফৌজদারি যে আপনার ছিল যে আপনার অতএব যে আমরা ন্যায় বিচারের সাথে যে ফরম্যাটটা দিতাম ওই ফরম্যাটটা আপনারা ওইভাবেই দিবেন। আর যে আমরা যে বিষয়টা দিচ্ছি সেই বিষয়টা আর কি আপনারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করবেন। তারপর দেখেন, তারপরে আসবে হলফনামা। হলফনামাতে আমরা প্রথমে কি দিচ্ছি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা এত, সাং এত, থানা জেলা, জাতীয় পরিচয়পত্র নাম্বার, শপথপূর্বক ঘোষণা করিতেছি যে আমি অত্র মামলার বিবাদী এবং দরখাস্তকারী উক্ত মামলার বিষয়বস্তু জানি এবং আমি হলফনামা সম্পাদন করতে সক্ষম। এখন দেখেন এই যে এখানে যে এই যে বক্তব্য এটা লেখা হয়েছে না, এটা যে আপনার হুবহু যে এইভাবে লিখতে হবে তা কিন্তু না। আপনি যে হলফনামা দিচ্ছেন, হলফনামা দেওয়ার পরে আমি অমুক 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 ঠিকানা দিবেন, পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়ার পরে পরবর্তীতে জাস্ট আপনি নিজের মতো করে 1-2টা লাইন করে লিখবেন। আর কোনো কিছুই আপনার এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, জাস্ট নিজের মতো করে লিখবেন। তারপরে দিবেন সত্যপাঠ। অত্র হলফনামা এবং দরখাস্তের বিবরণ আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সঠিক এবং সত্য হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে এতইং তারিখে আমি নিজ নাম স্বাক্ষর করিলাম। তারিখটা উল্লেখ করবেন, এখানে আমি তারিখটা উল্লেখ করতে ভুলে গেছি। তারিখটা উল্লেখ করবেন, তারিখটা উল্লেখ করে এইভাবে দিবেন। তারপরে দিবেন আপনি কি হলফকারীর স্বাক্ষর। আর এই স্বাক্ষরটা আপনার এইভাবে দেওয়ার পরে জাস্ট এইভাবে রেখে দিবেন। তারপরে আইনজীবী স্বাক্ষর বা আইনজীবী যে কোনো একটাই লেখেন না কেন, এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে গেল আপনার, যদি এই যে আপনার এই যে যেটা লিখলেন এই যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্তের মুসাবিদ্দা, এখন যদি আসতো আরজি সংশোধনীর দরখাস্তের মুসাবিদ্দা, আরজি সংশোধনীর দরখাস্তের মুসাবিদ্দা, তাইলে কি করতেন? তাইলেও কিন্তু আপনি প্রথমেই দিতেন কি আদালতের নাম, সূত্র দিতেন দেওয়ানি মোকদ্দমা অনুঙ্গেত, বাদীর নাম, বিবাদীর নাম, তারপরে কি করতেন বিষয় দিতেন। বিষয় কি দিতেন, এই যে আপনার আদেশ 6 বিধি 17 অনুযায়ী কি করবেন আপনি আরজি সংশোধনের জন্য আবেদন, এইটুকু জাস্ট লিখবেন। এইটুকু লেখার পর নিচে একটা দাগ দিবেন কেন সংশোধন করবেন। তারপর আপনার সংশোধনের কি সংশোধন হইলে কোন পক্ষের ক্ষতি হবে এবং কোন পক্ষের লাভ হবে, সরি কোন পক্ষ কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা সংশোধন না করলে কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা। এই যে বিষয়গুলো আপনারা যে কোনো একটা স্টোরি, আপনারা যখন একটা মুসাবিদ্দা সামনের পর আপনারা আসবেন, যখন লিখবেন তখন একটা কল্পনার জগতে চলে যাবেন। যে কোনো একটা ঘটনা আপনারা কি কল্পনার মধ্যে চলে যাবেন। কল্পনার মধ্যে গিয়ে
ওই ঘটনা আপনারা নিজের মতো করে বিবরণ দিতে থাকবেন এবং জাস্ট শুধু ফরম্যাটটা মনে রাখবেন এবং ফরম্যাটটা কখনোই আপনারা মানে ফরম্যাটটা ভুল করবেন না। ভিতরে যদি কোনো একটা ভুল হয় তাহলে কিন্তু নাম্বার কাটবে না। আপনাদের যদি ফরম্যাট ভুল হয় তাহলে নাম্বার কাটবে, বা যদি আপনারা টাচ করেও আসেন মোটামুটিও যদি লেখা আসেন তারপরেও নাম্বার পাবেন। কিন্তু আপনারা যথাযথ চেষ্টা করবেন যে শুধুমাত্র ফরম্যাট যেন ঠিক থাকে, একদম 100% ফরম্যাট যেন ঠিক থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মুসাফিরদাতা আপনার কি করতেছে, বিভিন্ন রকম প্রবলেম দিয়ে এবং তার প্রতিকার চাচ্ছে এবং সেই প্রতিকারের সাথে একটা মুসাফিরদা চাচ্ছে, তখন কিন্তু শুধু আপনারা ওই মুসাফিরদার মধ্যে একটা প্রতিকার বা আপনারা 2 লাইনের একটা প্রতিকারের কথা লিখে আপনার পরবর্তীতে মুসাফিরদায় চলে যাবেন। ভাই হ্যাঁ ইসমাম। বললাম ভাই, এই যে আপনার যে আর কি এই যে আবেদনপত্র থেকে আপনি গ্রুপের ছবিটা করছেন দিয়েছেন, তো এটার মধ্যে কি বাদীর বিবাদী ঠিকানা কি লিখতে হবে কিনা? না না, এই যে এগুলো সবই হলো দরখাস্ত দিয়েছি আমি, ঠিক আছে? এই আমি যে 9টা দিয়েছি এই 9টা হলো দরখাস্ত, এখানে একটাতেও ঠিকানা দেওয়ার দরকার নাই। আমরা যে যেমন ধরে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করি, অস্থায়ী নিষেধাজ্ঞার আর্জি করি, দখল গ্রহণের আর্জি করি, চুক্তি প্রবলের আর্জি করি, সেই ক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ একদম পূর্ণাঙ্গ আর্জি লিখতে হবে, ঠিক আছে? আর এই যে যে 9টা দিলাম না, এই 9টা হলো দরখাস্ত, আবেদন, এইগুলো হলো আবেদন। এগুলো মামলা দায়ের করার পরবর্তীতে আবেদন করা হয়, এগুলো মামলা দায়ের করার পরে এই আবেদনগুলো করা হয়, ঠিক আছে? তো এইগুলোতে ওই পূর্ণাঙ্গ ঠিকানা বা অন্যান্য কোনো কিছু লাগবে না। তবে এই দরখাস্ততে অবশ্যই মামলা নাম্বার উল্লেখ করবেন, মামলা নাম্বার ফাঁকা রাখা যাবে না, মানে নিজের মতো করে যে কোনো একটা নাম্বার বসায় দিবেন আন্দাজে। ভাইয়া এই 9টার ক্ষেত্রে তাহলে হচ্ছে যে আমি ওইটুকু মিস করে গেছি আর কি, হলফনামা আর সত্যপাঠ এই দুইটাই দিতে হবে। হ্যাঁ এই দুইটাই দিবা। এই 9টার ক্ষেত্রে মানে আবেদন যখন করব তখন হলফনামা আর সত্যপাঠ এই দুইটা দিয়ে আবেদন করতে হবে। হ্যাঁ, এই যে হলফনামা, সত্যপাঠ, তারপরে হলফকারী স্বাক্ষর, আইনজীবীর স্বাক্ষর, ঠিক আছে? বা শুধু আইনজীবী দিয়ে নিজে ডাক দিয়ে রেখে দেওয়া ওইভাবেই। ভাই আইনজীবীর স্বাক্ষরটা কি দিতে হবে নাকি এইভাবে রেখে দিলেই হবে? দেওয়া লাগবে না, ফাঁকা রাখলেই হবে। হলফকারী স্বাক্ষর দেওয়া লাগবে না, ফাঁকা রেখে দেবা। আচ্ছা ভাই ঠিক আছে। হলফকারী কই পাবা আর আইনজীবী বা কই পাবা, তাই না? এগুলো দেওয়া লাগবে না, শুধুমাত্র ফাঁকা রাখবা। এই সত্যপাঠ আর হলফনামা এই দুইটা আর কি লিখবা, হলফনামা আর সত্যপাঠ এই দুইটা আর কি জাস্ট একটু ভিতরে নিজের মতো করে 2-1টা লাইন লিখবা, আর কিছু লেখা লাগবে না। ভাই আরেকটা বিষয় বললেন যে যে ক্ষেত্রে একটা সমস্যা দেওয়া থাকে সেক্ষেত্রে সমস্যার সমাধানটা কি আগে লিখে তারপরে এটা করে মুসাবিদা করতে হবে? প্রশ্ন পুরো প্রশ্ন উঠানোর দরকার নাই, জাস্ট এত নম্বর প্রশ্নের, যেমন ধরো যে 2-এর খ নম্বর প্রশ্ন, 2-এর খ নম্বর প্রশ্নের উত্তর, এইভাবে লেখার পরে তারপরে আর কি যে প্রতিকার চাইছে সেই প্রতিকারটা দেওয়া যায়। আবার যদি সময় থাকে হাতে তাহলে কি করা যায়, প্রশ্নটা উঠানো যায়, ঘটনাটা উঠানো যায়। তবে যদি সময় না থাকে তাহলে দরকার নাই। কিন্তু যদি থিওরিতে যদি কোনো প্রবলেমেটিক প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা ঘটনা উঠাবেন, থিওরিতে ঘটনা থাকলে সেই ঘটনাটা আপনারা উঠাবেন, সুন্দর করে উঠাবেন, একটু টাইম লাগলেও উঠায়ে। আবার যদি না উঠান তাতে কোনো সমস্যা নাই, যদি আপনাদের সময় না বাঁচে, সময় না থাকে, যদি দেখেন যে আপনারা সময়ে মিলাইতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনারা কখনোই এটা করবেন না। লিখতে কিন্তু আপনাদের অনেক টাইম লাগবে। তো ওইটা লিখলে যে আপনাদের আহামরি অনেক বেশি ভালো কিছু হবে তা কিন্তু না। যদি পারেন তাহলে লিখবেন, না পারলে লিখবেন না। ভাই নিবিড়। হ্যালো, আচ্ছা এই মুসাবিদা লেখার সময় যদি এমন কখনো হয় যে আমি সেকশনটা মানে সেকশন বুঝছি কি বিষয়ে কি লিখতে হবে কিন্তু এক্সাক্ট বিধিটা মনে আসতেছে না, আদেশও মনে আসছে, এরকম হইলে কি শুধু বিষয় লিখে পুরোটা শেষ করতে নাম্বার দিবে? মানে
বিধি সে আদেশ উল্লেখ না করে বিষয়টা শুধু উল্লেখ করে, যেমন দেওয়ানি কার্যবিধির মানে আর্জি সংশোধনের আবেদন করেছে তার বিরুদ্ধে বিবাদী পক্ষের আপত্তি প্রসঙ্গে আমি 17 বিধি না লিখলাম। এখন কথা হলো যে যদি 17 আসে, বিধি 17 আসে, এটা তো অবশ্যই মনে আসবে। আর এই যে মুসাবিদ্যাগুলো কমন জায়গা থেকে আসে, এটা মনে চলে আসবে, পেরে যাওয়া। আর প্রশ্ন হলো যে যদি এরকমের যদি কোনোটা হয় যে মুসাবিদ্যা ঠিক আছে, এই ফরম্যাট জানি, কিন্তু আমি কত আইনে আছে কি আছে এটা মনে করতে পারছি না, সেই ক্ষেত্রে এটা কি করবা, বিবাদী পক্ষে আরজি সংশোধনের আবেদন বা দরখাস্ত, বা বিবাদী পক্ষে আরজি সংশোধনের প্রার্থনা, শুধু এইটুকু নিয়ে নিচে এটা দাগ দিয়ে বিবাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে ঠিক আছে, এই যে এটা উল্লেখ করা বা না করা এটা কোনো ম্যাটার করে না। কিছুটা ম্যাটার করে, কিন্তু ওইটাতে যে মানে ব্যাড একটা যে ইফেক্ট পড়বে বা খারাপ একটা নজর চলে আসবে এরকম কোনো কিছুই হবে না, সবভাবেই লেখা যায়, এইভাবে লেখা যাবে। মানে এই যে আরজি গুলো বা যে এই যে দরখাস্ত গুলো, এগুলো জাস্ট ফরম্যাট ঠিক রেখে নিজের মতো করে যে কোনো ভাবেই লেখা যাবে। এই আইন উল্লেখ না করলে, বিধি উল্লেখ না করলে নাম্বার কাটা যাবে না, কিন্তু ফরম্যাটটা ঠিক রাখতে হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার অনেক সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী নির্যাতন আইনের যে মোতাবিদাগুলো দিয়ে এগুলো তো ধারা জানা নাই, এগুলো কি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারপরে নারী নির্যাতন আইন, এরকম করে আইনের নামটা লিখে ধারা উল্লেখ না করে লিখতে হবে? আপনার প্রশ্নটা, বিষয়টা হলো যে আপনি যখন মানে এই যে ধরেন যে মাদকের মামলা, বা যদি আপনার যদি ইসের মামলা আছে, এই নারী শিশুর মামলা আছে, তখন আপনি আদালতের নাম দিলেন, মাদকের হইলে অবশ্যই ট্রাইব্যুনালে চলে যাবে, আর নারী শিশু হলেও সেটা নারী শিশু, এটাও ট্রাইব্যুনালে চলে যাবে। এইটা তারপর আপনি দিবেন নারী শিশু হলে নারী শিশু মামলা নং এত, তারপরে যদি মাদক হয় মাদক মামলা নং এত, এটা দেওয়ার পরে তারপরে আপনারা যদি মানে যদি ধারা উল্লেখ না থাকে বা মনে না থাকে, তাহলে জাস্ট আপনারা আইনের নামটা দিবেন, কত সালের আইন সেটা উল্লেখ করে, তখন আপনারা দিতে পারেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধীনে, ধারা এর অধীনে, ঠিক আছে, এইভাবে দিতে পারেন। কারণ আপনারা এই খাতা গেলে পরে এমনিতেই যে খাতা দেখবে বুঝতে পারবে যে আপনার হয়তো ধারাটা মনে নাই বা আপনার এই আইন পড়েন নাই। যদি মাদকের মামলা যদি এরকম কখনো আসে, যদিও আমার মনে হয় না যে আসবে, মানে টোটালি আসবেই না, মাদকেরটা দিয়ে কখনো আসবেই না। আর নারী শিশু এইটা আসতে পারে, এইটার পসিবিলিটি আছে, তবে অনেক বেশি না, কম, খুবই কম। পারিবারিক যে বিষয়গুলো আছে এগুলো থেকেও আসার সম্ভাবনা খুবই কম, কারণ আপনাদের সিলেবাসে আছে 7টা আইন, 7টা আইনের বাইরে থেকে আসলে দিবে না, ঠিক আছে। যদি দিয়ে দেয়, তারপরেও যদি দিয়ে দেয়, তখন আপনারা ওই আইন উল্লেখ করে বলবেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধীন, ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধীন, যদি মনে না থাকে এইভাবে দিবেন। আর যদি মনে হয় আইনও মনে করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমার ধারায় উল্লেখ করার দরকার নাই, ধারায় দেওয়ার দরকার নাই। স্যার ম্যাজিস্ট্রেট কোর্টে যে মামলাটা হয় যৌতুকের জন্য, এটা কত ধারার অধীনে মামলাটা হয়? যৌতুকের মামলা হয় যৌতুক নিরোধ আইন 2018 3 ধারা অনুযায়ী। স্যার এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে কেন এই মামলাটা আছে? হ্যাঁ, এটা ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, এটা আমলি আদালতে যাবে। এই যে পারিবারিক আইনে পারিবারিক কোর্টে মামলা করতে হয় কোন কোন বিষয় নিয়ে, এটা আপনার এই যে 5টা ক্ষেত্র উল্লেখ করা আছে, ঠিক আছে, দেনমোহর, ভরণ পোষণ, তারপরে আপনার ইয়ে গার্ডিয়ানশিপ, আর কয়েকটা বিষয় এই যে আপনার উল্লেখ করা আছে, ঠিক আছে। আর যৌতুক হলো এটা আপনার ক্রিমিনাল অফেন্স, বিশেষ আইনের মামলা, এটা তো আপনার পারিবারিক না। এই যৌতুক নিরোধ আইন 2018 এটা তো আপনার স্পেশাল ল না, স্পেশাল ল, এটা আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে আমলি আদালতে যাবে।
বুঝতে পারছেন? আরফিন আপু বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি, কিন্তু এখনো বিষয়টা ক্লিয়ার না স্যার। পারিবারিকের 5টা ক্ষেত্র বললেন, পারিবারিক সিভিলের সহকারী জবে যায় না? আপু বিষয়টা হলো যে এই যে যৌতুকের যে মামলাটা, এই যৌতুক কিন্তু আপনার পারিবারিক কোর্টের বিষয় না, না না না। এটা হলো ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ এটা ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অফেন্স আপনার এটা পারিবারিক কোর্টে যাবে না। আর এই যে যৌতুকের যে বিষয়টা, এটা আপনার স্পেশাল মানে আপনার বিশেষ আইন, এটা স্পেশাল ল। এই স্পেশাল লর কারণে এই যে যৌতুক নিরোধ আইনের অধীনে যে যৌতুক নিরোধ আইন 2018, এর নিচে কিন্তু কোনো ট্রাইব্যুনাল গঠন করা হয়নি, কোনো ট্রাইব্যুনাল নাই যে আপনার এই যৌতুকের জন্য আলাদা কোনো ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে মামলা করবে। তো যখন আপনার কোনো ট্রাইব্যুনালে মামলা করার কোনো স্কোপ নাই বা ট্রাইব্যুনাল নাই, তখন আপনার কি করতে হয়? তখন আমরা কোন আইন ফলো করি? ফৌজদারি কার্যবিধি ফলো করি, তাই না? ফৌজদারি কার্যবিধি যদি ফলো করি, তাহলে আপনার মামলা করবেন কোন জায়গায়? আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে। যদি আপনার ওই মহানগরের মধ্যে হয় তাহলে আপনি সিএমএম করবেন, সিএমএম আদালতে করবেন। আর মহানগরের বাইরে হলে আপনি সিজিএমএ করবেন। স্যার বুঝতে পেরেছি এবার। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা তাহলে ঠিক আছে, এটা আমরা কালকে পরীক্ষা নিব। কালকে পরীক্ষাতে একটা মুসাবিদ্যা থাকবে, আপনারা এই 9টার মধ্য থেকে একটা মুসাবিদ্যা পাবেন। এবং কালকে পরীক্ষা হবে রাত 8টার দিকে। আপনারা যথাসময়ে অন ক্যামেরাতে পরীক্ষা দিবেন, পরীক্ষা কেউ মিস দিবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।